খনিজ সম্পদ জীবাশ্ম লেকচার 7 এ সবাইকে স্বাগতম। আমরা আজকে লেকচারে কভার করব অ্যালকাইন। আমি একটা রিকোয়েস্ট করব অবশ্যই এই জায়গায়, সেটা হলো খনিজ সম্পদ জীবাশ্ম বা হাইড্রোকার্বন বা জৈব রসায়ন, এই কনসেপ্টগুলো অনেকটা ব্যাকরণের মতো। তুমি যদি রুলস রেগুলেশন না বুঝো, শুরু থেকে শেষ বোঝা তোমার জন্য টাফ হবে। হ্যাঁ, সো এই জন্য এটা লেকচার 7 হলে তোমরা লেকচার 7 থেকে দেখবে না। যারা বিগিনার তারা অবশ্যই লেকচার 1 থেকে দেখে আসবে, তাহলে তোমার জন্য একদম এই জিনিসগুলো খুব ইজি হবে। হ্যাঁ, আমার মতে তোমাদের এসএসসি কেমিস্ট্রিতে সবচেয়ে সহজ এবং সবচেয়ে গুছানো চ্যাপ্টার হলো এই চ্যাপ্টারটা, এবং সবচেয়ে বেশি স্টুডেন্টরা ভয় পায় এই চ্যাপ্টারটা, কারণ হচ্ছে একটু লং মনে হয়, বাট এটা খুব ইজি এবং খুব গোছানো একটা চ্যাপ্টার। ওকে, সো তাহলে আমরা অ্যালকাইন নিয়ে কথা বলি। অ্যালকাইনের আমরা সাধারণ সংকেত জানি, সেটা হলো CnH2n -2। হ্যাঁ, এবং নামকরণের যত বিষয় আমরা লেকচার 1 কভার করেছি সেটা, ঠিক আছে। সো দেখো, আমরা লেকচার 2তে আমরা হাইড্রোকার্বনের নামকরণ নিয়ে ইন ডিটেলস আলোচনা করেছিলাম। সো সেখানে দেখতে পারো আমরা এই CnH2n -2 এটা হচ্ছে তার জেনারেল ফর্মুলা, এবং আমরা বলছিলাম n থেকে শুরু হয়, 2 থেকে শুরু হয়, 2 3 4 এভাবে যাবে। সো খুবই পপুলার যদি 2 হয়, সেটা হচ্ছে C2H2, এটার নাম হচ্ছে ইথাইন। ইথাইন, এটার আরেকটা নাম আছে এসিটিলিন। এসিটিলিন, এবং এটার গাঠনিক সংখ্যা হচ্ছে এরকম CH ট্রিপল বন্ড CH। ইথাইনে অ্যালকাইনে অবশ্যই ট্রিপল বন্ড থাকবে। হ্যাঁ, তো কার্বন যদি 3টা, হাইড্রোজেন হবে কয়টা? 4টা। এটার নাম হবে প্রোপাইন। C4 কত হবে? H6 হবে। এটার নাম হবে কি? বিউটাইন, রাইট? সো এগুলো আমরা দেখাইছি। সো আমি নামকরণ নিয়ে এত বেশি কথা বলবো না এখন। আমরা ডিরেক্টলি দুইটা কনসেপ্ট নিয়ে ডিসকাস করবো, একটা হচ্ছে প্রস্তুতি আর একটা হচ্ছে বিক্রিয়া। হ্যাঁ, সো প্রস্তুতিটা একটু দেখো। প্রস্তুতিটা খুবই পপুলার, সেটা হলো এরকম: ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানি যোগ করা। ক্যালসিয়াম কার্বাইড এটা একটা কেমিক্যাল, এটা কৃত্রিমভাবে ফল পাকাতে ব্যবহৃত হয় এবং এটা ক্যান্সার সৃষ্টি করবে। হ্যাঁ, সেই জন্য এটার ব্যবহার নিষিদ্ধ। বাট এটা ইথাইন তৈরি হয় এটার মাধ্যমে। সেটা দেখো, আমরা ল্যাবে এটা ইথাইন তৈরি করতে পারি ক্যালসিয়াম কার্বাইড দিয়ে। তখন অ্যাকচুয়ালি আমরা C2H2 প্লাস হচ্ছে কি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পাই। এটা কীভাবে হয় সেটা দেখাচ্ছি আমি। কার্বন কার্বন ট্রিপল বন্ড H। দেখো, এটাকে বলা হয় ক্যালসিয়াম কার্বাইড। ক্যালসিয়াম কার্বাইড, এই ক্যালসিয়াম কার্বাইডের সাথে ফোটায় ফোটায় পানি যোগ করলে তখন আমরা এই ইথাইন যৌগটা পাই। সো এটা আমরা টেকনিক্যালি যদি দেখাই তোমাদেরকে, বিষয়টা এরকম, জাস্ট মনে রাখার জন্য আমি লিখছি এরকম 2C-, আর এটা হলো 2H+, 2H- পানি। হ্যাঁ, তাহলে বলো এটার সাথে এটা হবে। ওকে, সো এটা মিলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হয়ে গেছে। সেটা না হয় বুঝলাম, কিন্তু এখানে দুইটা কার্বন, রাইট? কার্বন কার্বন ট্রিপল বন্ড, এদিকে একটা হাতকালি, এদিকে একটা হাতকালি। তাহলে বলো, অবশ্যই 2C- হবে, 2C- হবে, 2- হবে। সো আমি দেখাচ্ছি, এদিকে একটা হাতকালি, এদিকে একটা হাতকালি। তাহলে বলো, এদিকে একটা হাইড্রোজেন হবে, এদিকে একটা হাইড্রোজেন হবে, ঠিক আছে? এই এই এদিকে একটা হাইড্রোজেন হবে, ওর এদিকে একটা হাইড্রোজেন হবে, ঠিক আছে? সো এই হচ্ছে শর্টকাট ট্রিক্স, মনে রাখতে পারো। তাহলে আমরা প্রস্তুতি হলে এই একটা রিয়াকশন জানলে হয়। ওকে, এখন দেখো আমরা যাব অ্যালকাইনের বিক্রিয়াসমূহ। বিক্রিয়া খুবই ইম্পর্টেন্ট। বিক্রিয়াসমূহ কী কী বিক্রিয়া অ্যালকাইন তোমাদের বইয়ে আছে। আমি 3টা রিয়াকশন নিয়ে কথা বলবো। প্রথমটা হচ্ছে হাইড্রোজেনেশন বিক্রিয়া। হাইড্রোজেনেশন বিক্রিয়া হচ্ছে যেমন ইথাইন কার্বন কার্বন ট্রিপল বন্ডের সাথে যদি আমরা হাইড্রোজেন যোগ করি, হ্যাঁ, নিকেল 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই জিনিসটা ঘটে, তখন আমরা জানি অ্যালকেন উৎপন্ন হয়। CH3 মানে এটা ইথাইন থেকে তখন আমরা কি পাবো? ইথেন পাবো। হ্যাঁ, তবে মনে রাখবা, এই বিক্রিয়াটা যদি আমরা এটা এভাবে করি, সেটা হলো যদি আমরা প্যালাডিয়াম বেরিয়াম সালফেট যোগ করি, মনে রাখবা এখানে প্লাটিনাম ইউজ করা যাবে, প্যালাডিয়াম ইউজ করা যাবে। নিকেল একটু সস্তা, সেই জন্য হ্যাঁ এখানে প্যালাডিয়াম প্লাটিনাম 3টা প্রভাবক যে কোনোটা ইউজ করা যাবে। বাট আমরা প্যালাডিয়ামের সাথে যখন বেরিয়াম সালফেট যোগ করব, তখন আমরা এটা রুম টেম্পারেচারে করবে রিয়াকশনটা, তখন কিন্তু অ্যালকিন হবে, CH2 ডাবল বন্ড CH2। বিক্রিয়াটা তখন স্লো হয়ে যাবে, বিক্রিয়াটা তখন অ্যালকান উৎপন্ন করবে না, সেই ক্ষেত্রে অ্যালকিন উৎপন্ন করবে, ইথিন উৎপন্ন করবে। হ্যাঁ, তো এই যে প্যালাডিয়াম হচ্ছে প্রভাবক, এটা ধাতু, আর বেরিয়াম সালফেট হচ্ছে প্রভাবক বিষ, এটা প্রভাবকের কার্যক্ষমতা নষ্ট করে দেয়। তখন শুধু অ্যালকিন উৎপন্ন হবে, অ্যালকান উৎপন্ন হবে না, ঠিক আছে? ওকে, দেন আমরা আর একটা পপুলার রিয়াকশনে যাব, সেটা হচ্ছে ব্রোমিন সংযোজন বিক্রিয়া। ব্রোমিন সংযোজন বিক্রিয়া বলতে আমরা এই যে ব্রোমিন পরীক্ষা, এটা আমরা অলরেডি প্রিভিয়াস ক্লাসে ডিসকাস করেছি অ্যালকিনের ক্ষেত্রে। সো আমি শর্ট করে বলছি,
যদি আমরা ব্রোমিন যোগ করি, ঠিক আছে, ইথাইনের সাথে যে আমরা ব্রোমিন যোগ করি, ব্রোমিন হচ্ছে লাল বর্ণের তরল, তখন আমরা বর্ণহীন তরল পাবো। দ্যাট মিনস আমরা রিয়েকশন হয়েছে সেটা বুঝি। CH Br2 বন্ড CH Br2, এটার নাম হচ্ছে কি 1,1,2,2,2,2 টেট্রাব্রোমো ইথেন। 1 নম্বরে 2টা, 2 নম্বরে 2টা, এই জন্য এভাবে লিখে। তো এটা একটা বর্ণহীন তরল পাবো আমরা, দ্যাট মিনস বর্ণহীন তরল। এটাকে আমরা জৈব যৌগের অসম্পৃক্ততার প্রমাণও বলি। অ্যালকিন এই বিক্রিয়াটা দিবে, কিন্তু অ্যালকান এই বিক্রিয়াটা দিবে না, রাইট? আমরা প্রিভিয়াস ক্লাসে ডিসকাস করেছি। আরেকটা হলো বিয়ার পরীক্ষাটা আমরা প্রিভিয়াস ক্লাসে দেখাইছি। সো তোমরা বিয়ার পরীক্ষা বলতে আমরা কারিয়াকে অ্যামাইনোফেরের সাথে বিক্রিয়া, অ্যালকিনের লেকচারটা দেখো, হ্যাঁ, সেখানে আমরা ডিসকাস করেছি এই বিক্রিয়াটা। সো আমি এদিকে ডিসকাস করছি না। লাস্ট টপিক সেটা হলো এই ইথাইনের সাথে, ইথাইনের একটা গুরুত্বপূর্ণ রিয়াকশন হলো এইরকম। এর সাথে যখন আমরা পানি যোগ করব, তখন হচ্ছে কি এখানে 20% সালফিউরিক অ্যাসিড H2SO4, 2% মার্কিউরিক সালফেট, হ্যাঁ, মার্কিউরিক সালফেট 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা বিক্রিয়া হয়। 60 না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা পুনর্বিন্যাস বিক্রিয়া হয়। এবং এই বিক্রিয়ার মাধ্যমে এই যে দেখো ইথানেল অ্যালডিহাইড উৎপন্ন হয়, ইথানেল বা অ্যালডিহাইড উৎপন্ন হয়। এখন প্রশ্ন হলো এটা আসলে কিভাবে হয়? এই রিয়েকশনটা অনেকের মাথা ব্যথার কারণ। মনে রাখবা এই জিনিসটাকে আমরা একটু এভাবে করে বিশ্লেষণ করি, এটাকে আমরা একটু এভাবে করে বিশ্লেষণ করি, তোমরা বুঝতে পারবা। এটাকে আমরা এইভাবে লিখি, ঠিক আছে, এই যৌগটাকে এভাবে লিখি, হাইড্রোজেন দেখো CH3CHU হলো, হ্যাঁ। এখন তুমি স্বাভাবিকভাবে এটার সাথে যখন প্রথমে পানি যুক্ত হয় তখন বিষয়টা হবে এরকম, CHOH ডাবল বন্ড CH2, অর্থাৎ একটা হাত ভেঙে গেলে দুইটা, এখান থেকে আমরা এটাতেও H প্লাস আর OH মাইনাস, মনে করি H প্লাস এটার সাথে যুক্ত হয়, OH মাইনাস এটার সাথে যুক্ত হয়, তাহলে CHOH CH2। আচ্ছা, একটা বন্ড ভাঙলে মনে রাখবো দুইটা হাত সৃষ্টি হবে, ওকে, তাহলে আর দুইটা বন্ড থেকে গেছে, ঠিক আছে। এখন তুমি চিন্তা করো এই যৌগটা আসলে কি, হ্যাঁ, এটাকে এই ধরনের যৌগগুলো ইনল যৌগ বলা হয়। ইনল যৌগ কেন? ইন ডাবল বন্ড আছে সেই জন্য, অল বলা হয়, এখানে অ্যালকোহল গ্রুপ আছে সেই জন্য এই ধরনের যৌগগুলোকে ইনল যৌগ বলা হয়। আসলে এই যৌগ থেকে এই যৌগ কেমনে হয় এটাই আমাদের মুখ্য বিষয়। আসলে এই যৌগটা কিন্তু সেম, রাইট? তো হয় কি এটা চেঞ্জটা হচ্ছে এরকম, এখানে কার্বনের চেয়ে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাহলে এটা আংশিক ঋণাত্মক, এটা আংশিক ধনাত্মক। দ্যাট মিনস কার্বন ইলেকট্রন ঘাটতি হলো, সেই ঘাটতিটা পূরণ করার জন্য এই কার্বন থেকে টান দেয়, তখন কার্বন পজিটিভ চার্জ হচ্ছে, সেই কার্বনের ঘাটতি পূরণ করার জন্য একটা হাইড্রোজেন H+ হিসেবে চলে যায়। তাহলে কি হয় আসলে এই H আমি যদি এরকম দেখাই যে দেখো ও যদি ইলেকট্রন টান দিল তাহলে ও নেগেটিভ, তাহলে এই যদি একটা হাইড্রোজেন চলে যাবে তার মানে এই বন্ড মিলে দুইটা ডাবল বন্ড হবে, CH2 হবে। আর এই হাইড্রোজেনটা কোথায় চলে যাবে? এই বাটপাড়া কাছে চলে যাবে, এই যে দ্যাট মিনস এই যৌগটা কি, এই যৌগটা হলো এইটাই, সেটা হলো এইটা CHOH ডাবল বন্ড CH2। আসলে এই ধরনের ঘটনাগুলোকে বলা হয়, তোমরা এইচএসসিতে লেভেলে গেলে এই ঘটনাকে বলা হয় টোটোমারিজম বলা হয়। টোটোমারিজম মানে এই যে টোটোমারিজম বলা হয়। টোটোমারিজম বলা হয় এই জন্য, বা গতিশীল কার্যক্রমমূলক সমানতা, এই যৌগটা অটোমেটিক এটাতে কনভার্ট হয়, এটা আবার অটোমেটিক এটাতে কি হয়, কনভার্ট হয়, হ্যাঁ, ইনল যৌগ। সো অ্যালডিহাইড বা এই যৌগগুলো দেখায়, মানে এইটা একবার ইথানল আর একবার হচ্ছে কি ইনল যৌগ, দুই ধরনের যৌগে কনভার্ট হয়, একটাতে কনভার্ট হয়, হ্যাঁ। সো আমরা ডিরেক্টলি কিন্তু এই রিয়াকশনটার সাথে এই রিয়াকশনটার আউটপুট লিখে দিই, কোনটা আউটপুট লিখে দিই কিন্তু ডিরেক্টলি এটা, হ্যাঁ, ইথানল লিখে দিই, বাট এটা আসলে কিন্তু আসে এভাবে করে, হ্যাঁ। ভিডিওটা পজ করে বারবার দেখো, তাহলে তোমরা একদম ক্লিয়ার হবা, ঠিক আছে। সো অ্যালকাইন নিয়ে এই ছিল বিষয়, আশা করি পারবা, ওকে, প্র্যাকটিস করে দেখো, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে, আমার